ঠক করে বেডসাইড টেবিলের উপর চায়ের কাপটা রাখল ইকরা। ঠোকা খেয়ে ঝংকার উঠল কাচে। উক্ত ঝংকারে চমকায় আবিদ। আলতো করে চোখ খিচে নড়ে চড়ে বসে। পিটপিট করে চোখ খোলে সেকেন্ড কয়েক বাদে। ইকরার ভাবসাব বোঝা মুশকিল। চটে আছে কাল থেকে। বেশি রাত হয়ে গিয়েছিল বিধায় আবিদের সাথে কথা বলেনি আর। এখন সকাল 8টা। উঠতে উঠতে লেট হয়ে গেছে। অফিসে ছুটি আছে বেশ কদিন। দৈনিক রুটিনে এখন থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আবিদ। এই লোকের জন্য 1 কাপ চা করে নিয়ে আসলো সবে। কাপটা রেখেই লেগে পড়ল বিছানা গোছাতে। মুখভঙ্গিমা নিরেট, তাকাচ্ছে না। আবিদর এহেন ভাবসাব দেখে গলা ভিজিয়ে মোলায়েম কণ্ঠে ডাকল, ইকরা, হয়েছে কি? চটচটে স্বর রমণীর। মিনমিন করল আবিদ, না মানে, চাটা খুব সুন্দর হয়েছে। আপনি তো এখনও খাননি, না খেয়েই বুঝলেন কি করে? না মানে কি? না মানে করছেন? না মানে আবার? উফ, আপনি বসুন না আমার পাশে। কাল থেকেই রেগে আছেন, কথা বলছেন চটচট করে। ভালো লাগছে না এভাবে। আপনি না আমার মিষ্টি বউ, কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবেন তা নয়। আপনি পাত্তাই দিচ্ছেন না আমায়। ইকরা হাতের কাজ ফেলে ধপ করে বসল আবিদের পাশে। ভরা কণ্ঠে বলল, মিষ্টি মিষ্টি কথা শুনতে চান তো তেতো কাজ করেন কেন? এবার যা যা প্রশ্ন করব ঠিকঠাক উত্তর দেবেন, নয়তো ভালো হবে না বলে রাখলাম। আচ্ছা, বলুন ম্যাডাম, কি জানার আছে আপনার? সব বলবো আমি। আদ্র স্যার হঠাৎ করে এভাবে শিশিরকে বিয়ে করলো কেন? বিয়ে করার কোনো কারণ ছিল না? কারণ ছিল। কি কারণ? যে কারণে আমি আপনাকে বিয়ে করেছি। আদ্র শিশিরকে পছন্দ করত। ট্রুলি বলতে গেলে ভালোবাসত শিশিরকেও। হোয়াট? ইকরার চমকিত স্বর, বিস্ময়ে মুখ ফাঁক। আবিদ ধীরে ওর এক হাত টেনে নেয় নিজের দিকে। শান্ত কণ্ঠে বলে, আর সবচেয়ে বড় কথা, আদ্রকে আমি চিনতামই না। ও আমার কোনো পরিচিত ফ্রেন্ড নয়। ওর সাথে আমার পরিচয় এই কয়েকদিন আগ থেকে, শিশিরকে ঘিরে। কি বলছেন? উনি আপনার পরিচিত নন? হুম, তবে ওকে চিনে ফেলেছি ভালো মতোই। আমার মতোই একজনও প্রেমিক পুরুষ হুট করে প্রেমে পড়ে ফ্ল্যাট হয়ে গেছে। ইকরা উতলা হয়ে ওঠে, হাঁসফাঁস করে বলে, আবিদ, একটু খোলাসা করে বলবেন প্লিজ। মাথা ঘুরছে আমার। ওমা, মাথা ঘুরছে কেন? আমাদের বিয়ে সবে একদিন, আমি এখনও কিছুই করিনি। আবিদের টিটকারি স্বর, ঠোঁট কামড়ে হাসছে। লজ্জা পেয়েও তৎক্ষণাৎ সামলে নিল ইকরা। লোকটার উদরে আলতো আঘাত করে বলল, মজা করবেন না, প্লিজ বলুন সবটা। হাসল আবিদ। রমণীকে টেনে পিছু ফেরালো। নিজের প্রশস্ত বুকের সাথে হেলান দিয়ে বসালো তাকে। ইকরার পিঠ ঠেকল আবিদের বুকে। লোকটা ওকে আরও আলগোছে আগলে নেয়। মেয়েটার মাথার চুলে হাত বুলাতে বুলাতে বলে হিমস্বরে, মাথা ঘোরাচ্ছে তো আমার বুকে থাকুন। এই বুকটা তো আপনার নামেই জারি করা। টলে পড়লে এখানেই পড়বেন প্লিজ। আপনার ভার বহনের বড্ড স্বাদ আমার। ইকরা মাথা কাত করে মুচকি হাসে। প্রসঙ্গে ফিরে বলতে আরম্ভ করে আবিদ, শুনুন তবে, আমার ভাই আয়ান ভালো ছেলে নয়। আমি কখনো চাইনি শিশিরের সাথে ওর বিয়েটা হোক। শিশিরকে বুঝিয়েছিলাম আমি, কিন্তু ও বুঝতে চায়নি। ও চেয়েছিল আপনার সাথে যেন আমার বিয়েটা হয়। তাই মায়ের দেওয়া শর্ত অনুযায়ী এই বিয়েতে বিনা বাক্যে রাজি হয়ে গিয়েছিল। আমি আয়ানের বিষয়ে আপনাকে সব কিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি কখনো। যদি আপনি ভুল বুঝতেন আমায়, তখন তখন আপনাকে হারাতাম আমি। এই ভয়ে বারবার চেষ্টা করেও কিচ্ছুটি বলতে পারিনি। যেদিন ভয় কাটল সবটা আপনাকে বলার সিদ্ধান্ত নিলাম, সেদিন আদ্রের সাথে আমার দেখা। অনেক কিছুই জানলাম সেদিন। শিশিরকে ও কখনোই আলাদা চোখে দেখেনি।
তবুও কবে ফেঁসে গেছেও নিজেও জানে না। ইনফ্যাক্ট আদ্র নিজে আয়ানের সব খুঁটিনাটি খোঁজ নিয়েছিল, শিশিরকে বুঝিয়েছিল সবটা। কিন্তু আপনার বোন বড্ড একরোখা, ওর থেকেও কিছুই বুঝতে চায়নি, তাই বাধ্য হয়ে আমার সাথে প্ল্যান করে এসব করিয়েছে সে। শিশিরের বিয়ের শাড়ি গহনা সব আদ্র নিজে পছন্দ করেছে। সেদিন ছাদে নামের পরিবর্তে শুধু এ লিখতে বলেছিল এই কারণেই। আর কাল বিয়ে হলো। এসব প্ল্যানিং করা আগে থেকেই। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল আদ্রের পরিবার বিনা দ্বিধায় সবটা মেনে নিয়েছেন। একটা ফোন কল, এই ফোন কলেই সবটা মেনে নিয়েছেন তারা, কোনো আপত্তি করেননি। দেখেছেন তো কাল। ইকরা আশ্চর্য বনে যায়, বাকরুদ্ধ হয়ে থম মেরে বসে রয়। মন দিয়ে শোনে সবটা, বিস্ময় গিলে প্রশ্ন করে পরক্ষণে, এসব প্ল্যানিং করে করা হয় কি করে? শিশিরের সাথে তো আয়ানের বিয়ে হওয়ার কথা ছিল, আয়ান আসেনি, তাই এসব হলো। যদি আসতো তাহলে? আসতো না। এতটা জোর দিয়ে বলছেন কি করে? কারণ আয়ানকে সরিয়েছি আমরা, এক কথায় বলতে গেলে কিডন্যাপ করিয়েছি। হোয়াট? চমকে সরে আসলো ইকরা, দ্বিগুণ হতবাক হয়ে চাইল বড় বড় চোখে। আবিদ আবার ওকে টেনে বুকের সাথে লেপ্টে নেয়, চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলে, আদ্রের প্ল্যান ছিল এটাও। ও আসলে একটা মাস্টারপিস। আয়ানকে সরিয়েছেও। কিভাবে সরিয়েছে সেটা না বলি, কিডন্যাপ করিয়েছিল, আজ সন্ধ্যার মধ্যেই ছেড়ে দেবে। কিন্তু আয়ান আপনার ভাই, আপনি সবটা হতে দিলেন? অবশ্যই হতে দিলাম। শিশিরের জীবনটা তো বাঁচাতে হতো, নয়তো আপনি আমায় ক্ষমা করতেন না। এসব করে কি হলো? আপনি আমার হলেন, আর শিশির হলো আদ্রের। ইকরা হাঁপ ছেড়ে বলে, এত নাটকের কি প্রয়োজন ছিল? আদ্র যদি স্বাভাবিকভাবে বলতো তাহলে স্বাভাবিকভাবেই হয়ে যেত সবটা। খুব হতো। আপনি যেন খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলেন আমায়। ১.৫ বছর ঘুরেছি আপনার পিছু পিছু। ১.৫ বছরে কতদিন হয় হিসেব আছে? তবুও পাত্তা পাইনি। বিয়ে করলাম তবুও পাত্তা পাচ্ছি না। আপনার বোন তো আপনার মতোই হয়েছে, পুরো খড়ের মতন খড়খড়ে মন। অনুভূতির ছিটে ফোঁটাও প্রকাশ করেন না আপনারা। শিশির কখনো নর্মালি আদ্রকে মেনে নিত না। এভাবে আকস্মিক বিয়েটা না হলে কখনো আদ্রকে বিয়ে করতো না ও। কাল আপনি ওকে ভয় দেখিয়েছিলেন তাই বিয়ে করেছে, নয়তো কখনোই করতো না। তাই এত সবের আয়োজন। আদ্র বেশ ভালো চিনেছে আপনার বোনকে, মানতেই হবে। আপনার বোন খুব লাকি। ইকরা তাকায় পূর্ণ দৃষ্টিতে, কিছুটা কপল ফুটিয়ে বলে, আর আমি বুঝি লাকি নই? এই গোটা আপনিটাকে পেয়ে খুব লাকি আমি। আচ্ছা, তাহলে কষ্ট দিলেন কেন কাল? কি করলাম? দূরে ছিলেন, কথা বলেননি। ইকরার মুখ রাঙা হয়ে ওঠে, চোখ নামিয়ে বুকের কাছে সেপ্টে যায়। মুখ লুকিয়ে বলে নোয়ানো স্বরে, সরি। শুধু সরি? তাহলে অন্য কিছু চাই। আজ সুদে আসলে পুষিয়ে নেব ওকে। আকস্মিক লজ্জা লজ্জা ভাবে মুড়িয়ে যায় মেয়েটা, আরও বেশি গুটিয়ে যায় লোকটার বুকের মাঝে। বাড়িতে নেই বেপরোয়া রৌদ্র, সকাল থেকে নাগাল নেই তার। রাতে তো দেখল, সকাল হতে না হতেই হাওয়া হলো কোথায়? আদ্রও নেই। দুপুরে রান্নার আয়োজন চলছে। মেঘা, সাফা আর শিশির এক ঘরে ছিল এতক্ষণ। ক্ষণিকের মধ্যে খাবার টেবিলে হাজির বাড়ির সকলে। ৩ রমণীয় একসাথে নিচে নামল। তোফায়েল কাবির, তৌসিফ কাবির আগে থেকেই বসে আছেন। মেঘার সাফার সাথে শিশিরকে দেখে মুচকি হাসলেন উভয়ই। বললেন তোফায়েল কাবির, বসো মা। শিশির বসতে ইতস্তত বোধ করে। মেহের টুকটাক কাজ করছে গিন্নিদের সাথে, আরও এভাবে শুরু থেকেই হাত গুটিয়ে বসে আছে। সেভাবে কথাও বলেনি কারোর সাথে। এখন কেমন অপ্রস্তুত লাগলো।
রুবিনা কাবির একে একে তরকারির বাটিগুলো এনে রাখছেন টেবিলের উপর। শিশির সব ভুলে পিছু নিতে নিতে মুখ খোলে নরম কণ্ঠে, আন্টি, সাহায্য করব আমি। তৎক্ষণাৎ থামলেন ভদ্রমহিলা, মৃদু হেসে বললেন, দরকার নেই, বসো তুমি, আমরা করে নিতে পারবো। পাশাপাশি বসল 3 রমণী। আদ্র কখন এসেছে জানা নেই। নিচে নেমে সোজা চেয়ার টেনে বসল সে। বাকিরাও বসে পড়েছে। আর চোখ তোলে আদ্র। দেখতে পায় শ্যামালিনীকে, টুকটুকে লাল একখানা শাড়ি পরনে, আঁচল টেনে রাখা সিথির মাছ অবধি। স্নিগ্ধ শোভন সে, প্রসাধনীবিহীন কোমল রমণী, চোখ নত তার। দৃষ্টি সরায় আদ্র, ডেকে বলে, মেঘ, পরশু থেকে ক্লাস শুরু ভার্সিটিতে, মনে থাকে যেন। আর এই টুকটুকির বাচ্চা, তোরও যেন মনে থাকে। এ আদ্র ভাইয়ার বাচ্চা, মনে আছে আমার। তুমি মনে রেখো ভালো করে, বিয়ে করেছ, সেই চক্করে আবার ভুলে যেও না যেন। কটমট করে তাকাতেই ভেঙচি কাটল সাফা, চোখ উল্টিয়ে ডোন্ট কেয়ার ভাব দেখালো। বিকেলের দিকে বাড়িতে মেহমান এসেছেন গুটি কয়েক। আদ্রের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে রাত পেরোতেই। আদ্রের নানু বাড়ি থেকে ওর মামারা এসেছেন বউ দেখতে। শিকদার বাড়ি থেকেও এসেছেন সবাই। পুরো বাড়ি গমগমে অনেকের আবির্ভাবে। হৈ হৈ পড়েছে পুরো। খোশমেজাজে ড্রয়িং রুমে আড্ডা বসেছে। তবে আদ্রের ঘরে ভিড় ছিল এতক্ষণ। শিশিরকে পুরো ননির পুতুল সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল। সবাই দেখেছে ওকে। এখন ঘর ফাঁকা। স্বস্তি পেয়েছে মেয়েটা। কতগুলো অচেনা অজানা মানুষের সামনে ইতস্ততায় জড়িয়ে যাচ্ছিল। বিরক্তি লাগছিল ভীষণ। এখন হাঁপ ছেড়ে বাঁচল। ঘর ফাঁকা হতেই শাড়ির আঁচল টেনে সরালো মাথা থেকে। অভ্যেস নেই শাড়ি পরা, তার উপর কাল থেকে শাড়ি পরেই থাকতে হচ্ছে। গা ম্যাচ ম্যাচ করছে। বিরক্তি এসে যাচ্ছে শাড়ি সামলাতে গিয়ে। মুখ কুচকানো ওর। বিছানা থেকে নেমে এলোমেলো কুচি ঠিক করে নিল। আঁচল ভাঁজ করে কাঁধে তুলল। 1 গ্লাস পানি ঢেলে এক চুমুকে খালি করল পুরো গ্লাস। আদ্র ঘরে ঢোকে এমন সময়। আভাস পেয়ে চকিতে চায় শিশির। তৎক্ষণাৎ চোখাচোখি হয়। আদ্র বেরিয়েছিল বোধহয়। অনেকক্ষণ ধরে দেখা মেলেনি। 2 হাত জুড়ে বেশ কতকগুলো শপিং ব্যাগ। শিশির চোখ সরু করে তাকায়। এগিয়ে গিয়ে ব্যাগগুলো বিছানার উপর রাখে। বলে গম্ভীর গলায়, কিছু ড্রেস আছে এখানে, সব সময় শাড়ি পরে থাকতে হবে না। আপাতত এগুলো দিয়ে চালিয়ে নাও, পরে সাথে নিয়ে গিয়ে শপিং করিয়ে আনবো। ব্যাগগুলোর দিকে তাকায় শিশির। মুখশ্রী শিথিল হয়ে আসে। তবে কিছু একটা বলতে গিয়ে থেমে যায়। লোকটার সাথে কথা বলেনি কাল থেকে। এখনও অপ্রস্তুত সে। ওর না বলা কথাটা যেন বাঁকা চোখে তাকিয়েই বুঝে নিল আদ্র। বলল একই স্বরে, বউ হয়েছ বলে সব সময় শাড়ি পরে থাকতে হবে তা নয়। বাধ্যবাধকতা নেই কোনো। কমফোর্টেবল থাকো, কেউ কিচ্ছু বলবে না। মেহের মেঘ ওরা নর্মালি থাকে। মানিয়ে নিতে শেখো, তার আগে আমাকে মানো। আমাকে মানলে মানিয়ে নিতে সমস্যা হবে কম। বলেই ঘর থেকে বেরোতে চায় সে। কিছু একটা মনে পড়তেই আবারও থমকায়। পকেটের উপর হাত রাখে। আরও কিছু একটা আছে। আসার আগে হঠাৎ চোখে পড়ল। কেন যেন মনে হলো নিয়ে আসা প্রয়োজন, তাই নিয়ে আসলো। খেয়াল আসতেই পিছু ফিরল আদ্র। ধূপধাপ করে সোজা গিয়ে থামল শিশিরের সামনে। আকস্মিক আদ্র এমন করে কাছে আসতেই বেখেয়ালে পিছিয়ে যায় শিশির। তরাক চোখ তুলে তাকায় লম্বাটে লোকটার মুখ বরাবর। চোখাচোখি হয় পুনরায়। আদ্রের চাহনি গাঢ় তীক্ষ্ণ। অস্বস্তি হয়। কালকের কথা মনে পড়ে। কাল সে ব্যালকনিতেই ঘুমিয়ে পড়েছিল। অথচ সকালে নিজেকে আবিষ্কার করেছে বিছানায়। কি করে আসলো, কে আনলো, তা বুঝতে বাকি রয়নি। মনে পড়তেই চোখ নামায় মেয়েটা। তিরস্কারে ফিরিয়ে নেয় মুখ।
হাত দুইখানা খচখচ করছে শাড়ির আঁচলের এক কোণা চেপে ধরে। আদ্র হাত বাড়িয়ে ওর ডান হাত টেনে ধরল নিজের দিকে। আকস্মিক স্পর্শে ছলকায় রমণী। সজ্ঞানে প্রথম ছোঁয়া পেল, ভোরকে তাকালো দৃষ্টি বৃহৎ করে। বলল তাৎক্ষণিক, কি করছেন? আদ্র উত্তর করে না। ওর হাতের মুঠোয় গুজে দেয় কাগজের মতো কিছু একটা। আপন হাতের পানে চোখ নামায় রমণী। লোকটা ছেড়ে দেয় ওর হাত। কাগজে গোটানো ঠোঙা ধরিয়ে দিয়েছে একটা। শিশির কপাল কুঁচকালো, ঠাহর করল। খুলে দেখল ভেতরে বাদাম ভাজা। বিস্মিত হলো সে। মুখ ফাঁক করে চোখ তুলে বলল, বাদাম? হুম। পছন্দ তোমার? আপনি জানলেন কি করে? জিজ্ঞেস করেছি। একটু আধটু, তাই নিয়ে এসেছি। রাস্তায় দেখলাম, ভাবলাম তোমার জন্য নিয়ে আসলে মন্দ হয় না, খেও। কথাটা শেষ করে ঠোঁট ঠেলে মুচকি হাসল আদ্র। অতঃপর পিছু ঘুরে সেভাবেই ধূপধাপ পা ফেলে বেরিয়ে আসলো রুম থেকে। শিশির আহম্মক বনে রয়। লোকটাকে ঠিক বুঝে উঠতে পারে না, এমন কেন করছেন এই লোক? বিয়েটাই বা কেন করলেন এখনও জানা বাকি আছে। কাল রাতে হেয়ালি করেছেন উনি, তবে হেয়ালিপনায় গা ভাসালে চলবে না। সবটা জেনে ছাড়বে শিশির। বাদামের ঠোঙাটা মুঠোয় পিষে মুখ শক্ত করল সে, তবে সমানভাবে শক্ত করতে পারল না নিজেকে। কেন যেন মন শক্ত হলো না। অতিথিরা যারা এসেছিলেন চলে যাবেন তারা। ডিনার শেষেই বেরিয়ে পড়বেন। সন্ধ্যা 7টা বাজে। এখনই খেতে বসেছেন সকলে। এক দলের খাওয়া শেষ, বাকিরা বসেছেন। রুবিনা কাবির, শাহিনা কাবির ব্যস্ত পরিবেশনে। শিকদার বাড়ি থেকে সবার সাথে সাথে ইভাও এসেছে। এসেছে ওর স্বামীও। ওদের সম্পর্কে টানাপোড়েন হয় হাজারবার। বারবার ডিভোর্সের কাঠগড়ায় দাঁড়ায় ওরা, তবে একবারও সম্পর্কটা ভাঙেনি। ওখানেই গরমিল, আবার ওখানেই ঠিকঠাক হয়ে যায় সব। কারণটা মূলত জাবির। ছেলেটার কথা ভেবেই ইভার সব বেহাল্লাপনা মেনে নেয় ওর স্বামী। মেনে নেয় সব কিছু, তবে ইভা ওর শ্বশুর বাড়িতে থাকে না। ঝগড়া হয় প্রত্যেক দিন। তবে আজ ইভা নিজেই ওর স্বামীকে ডেকেছে। এ বাড়িতে আসার কথা শুনে আগ বাড়িয়ে ডেকে এনেছে মাহবুবকে। লোকটাও এসে গেছে সব ভুলে। ইভার চাল মেঘাকে জ্বালানো। সে কি একা একাই জ্বলবে নাকি? মেঘা রৌদ্রকে একসাথে দেখে দেখে মাথায় আগুন ধরেছে। এখন সে দেখতে এসেছে রৌদ্রের প্রতিক্রিয়া। রৌদ্র তো ওকে বিয়ে করতে চেয়েছিল, মাহবুবের সাথে ওকে সহ্য করতে পারবে না নিশ্চয়। যেভাবে ইভা ফুঁসছে সেভাবে রৌদ্রও ফুঁসবে। কিন্তু সেই বেপরোয়া ছেলে বাড়িতে নেই, কাল থেকেই নেই। মেঘা, সারা, সাফা আর শিশির ওরা চারটে বসে আছে একপাশে। মিনমিন করে টুকটাক গল্প করছে। মেঘার কোলে রামিসা। এর মধ্যেই পুরো 19 ঘন্টা বাদ বাড়ি ফিরল রৌদ্র। টালমাটাল হয়ে ভেতরে ঢুকল সে। এত সব মানুষজন দেখে বিব্রত হয়ে মুখ কুঁচকে ফেলল। মাথা ঝাঁকালো দুই দিকে। আসার আগে 2 প্যাক মেরেছে, চড়েছে মাথায়। বেশি খেলে নেশা হয় না, উল্টো কম খেলে মাথা ধরে যায়। ঘোলাটে হয়ে আসে 2 চোখ। রৌদ্র আধো ঝাপসা চোখে সবাইকে পরখ করল। সিঁড়ি ওঠার শক্তি পেল না। ধপ করে বসল সোফায়। অতঃপর সেখানেই শুয়ে পড়ল লম্বাটে হয়ে। রুবিনা কাবির ছেলেকে দেখে রেগে মেগে এগিয়ে আসেন, ঝাঁজ দেখিয়ে ধমকান। এতক্ষণে আসার সময় হলো তোর? কোথায় ছিলি কাল থেকে আজ অবধি? কথাটা কানে বাজে রৌদ্রের। কাঞ্চুলকে বলে, ও মম, চেঁচিও না তো, 1 গ্লাস পানি দাও। পারবো না দিতে, নিয়ে খা যা। তোদের এত জ্বালাতনা সহ্য হচ্ছে না আমার। দেখবি একদিন এ বাড়ি থেকে বেরিয়ে যাব আমি। ঝাইঝাই করে আবার আগের জায়গায় এসে দাঁড়ালেন তিনি। রৌদ্র শুয়ে থেকে চোখ তাক করে মেঘার দিকে চেঁচিয়ে বলে, ও সুইটহার্ট, 1 গ্লাস পানি দে না।
মেঘা মুখ ঝামটায়। কথাটা মেঘার উদ্দেশ্যে, এটা বোঝা মাত্রই ভ্রু গুটি আসে শিশিরের। মেঘার রৌদ্রের সম্পর্ক তার জানা নেই। সে কেবলই জানে মেঘা এ বাড়ির মেঘ। মুহূর্ত কয়েক বাদ রৌদ্রের দিকে এক গ্লাস পানি বাড়িয়ে দেয় কেউ, বলে, রৌদ্র ভাইয়া, এই যে পানি। না তাকিয়েই উঠে বসল রৌদ্র। খুশি হয়ে গ্লাস হাতে নিল, চুমুক বসিয়ে এক ঢোক মুখে নিল। গেলার আগেই দৃষ্টি পড়ল পায়ের দিকে। চট করে তাকালো মুখের দিকে, অমনি দাঁত কেলিয়ে হাসল ইভা। মুখের পানিটুকু আর গেলা হলো না রৌদ্রের। পিক করে ছিটকে বের করে দিল। মুখের এঁটো পানিটুকু গিয়ে পড়ল ইভার উপর। এতে মুখ ছিটকায় সে। রৌদ্র তেতে ওঠে। এই নাগিন, তোর সাহস কী করে হলো আমাকে পানি দেওয়ার? ইভা মুখ ঝামটায়, গা ঝেড়ে বলে, আমার হাজবেন্ডের জন্য জুস আনতে গিয়েছিলাম, তুমি পানি চাইলে তাই তোমাকেও এনে দিলাম। কেউ তো পাত্তাই দিচ্ছিল না তোমায়। বলতে বলতে মাহবুবের পাশে গিয়ে বসল ইভা। রৌদ্র মুখ ছিটকায়। মাহবুবকে তীক্ষ্ণ চোখে পরখ করে। লোকটাকে চেনে সে। তবে দেখল অনেক বছর পর বেশ পরিবর্তন এসেছে মাহবুবের মাঝে। বয়স প্রায় 40। অনেকটা টাক পড়েছে মাথায়, চুল পাতলা। নিশ্চয়ই এই নাগিনের জ্বালাতনে সব চুল উঠে গেছে। রৌদ্র ফিক করে হেসে ওঠে। চোখ টিপে ঠোঁট বাঁকিয়ে বলে ব্যঙ্গ করে, কিরে নাগিন, তোর জামাই দেখি টাকা কামাইতে কামাইতে টাকলা হয়ে গেছে, চুল কই টাকে? বলেই হো হো করে হেসে উঠল। চোখ মুখ খিচে ফেলল ইভা। কেবলই রৌদ্রের হাসি শোনা যায়। কারোর কোনো ভাবাবেগ না দেখে আপনা আপনি চুপসে গিয়ে হাসি থামায় সে। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে প্রস্থান করে মেঘা। দপাদপ পা ফেলে সিঁড়ি ডিঙিয়ে ওঠে। সেকেন্ডের মাথায় ওর পিছু নেয় রৌদ্র। পায়ে পা মিলিয়েই হাসকি টোনে ডাকে, ওয়াইফি। ডেকেই থামে না। মেয়েটার গোছানো চুলের কাঁটাটা একটানে খুলে নেয় অভ্যেসবশত। বিরক্ত হয় মেঘা। সিঁড়ি পেরিয়ে ঘরে ঢোকে। রৌদ্র পিছু পিছু। মেঘা ওকে পিছু ছাড়াতে চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ালো। সেখানেও পিছু ছাড়ল না লোকটা। দাঁড়ালো রমণীর কাজ ঘেঁষে। রেলিংয়ে হেলান দিয়ে আবার ডাকল, রৌদ্রময়ী। মেয়েটা চোখ সরিয়ে নেয়। এই প্রথম বাংলায় সম্বোধনে ডাক শুনল। অভিমানে গাল ফোলায় সে। ও বউ, রাগ করেছিস? রাগলে তোকে হেব্বি লাগে সুইটহার্ট। খাতির জমাতে আসবেন না, চলে যান। কোথায় যাব তোকে ছেড়ে? যেখানে ছিলেন সেখানে। এক ফোন কলেই 2 রাত যার টানে যার কাছে ছুটে গিয়েছিলেন সেখানে যান। তুই ছাড়া আমার আর কোনো টান নেই জান পাখি, কারোর প্রতি টান নেই। মিথ্যে, সত্যি, তোর কসম। চাইছেন মরে যাই? চাইছি বেঁচে থাক, আমার হয়ে বেঁচে থাক। মনে মনে ভেঙচি কাটল মেঘা। আরও বেশি মুখ ফিরিয়ে নিল। নাক টেনে বলল, থাকবো না আপনার হয়ে। যার মনে অন্য কেউ তার হয়ে থাকার স্বাদ নেই আমার। যে মনে অন্য কারোর নেই বিচরণ, আমার সেই মনের প্রয়োজন। ধরণী খুঁজে দেখ, আমি ব্যতীত সেই মনের অধিকারী অন্য কাউকে খুঁজে পাস কিনা আমিও দেখি। মেঘা পৃষ্ঠে আর কিছুই বলল না। রৌদ্র আরেকটু কাছে আসে। রমণীর খোলামেলা একগোছা কুন্তল টেনে নাকের ডগায় চেপে ধরে। দীর্ঘ ঘ্রাণ টেনে চুমু আঁকে আলগা চুলে। বলে, ও সুইটহার্ট, কি হয়েছে? কোথায় ছিলেন 2 রাত? কে ফোন করেছিল সেদিন? সত্যি বলবেন। মিথ্যে বললে জানে মেরে ফেলবো একদম। রৌদ্র হাসে নিঃশব্দে। হিমশীতল কণ্ঠে প্রত্যুত্তর করে সোজাসুজি, রোহানের অ্যাপার্টমেন্টে ছিলাম। সৌভিকের অ্যাক্সিডেন্ট হয়েছে 2 দিন আগে। হসপিটালাইজড ও। প্রথম দিন ওখানেই গেছে। ওখান থেকেই ফোন এসেছিল সেদিন। আর কাল আমি এমনি এমনি বাড়ি ছিলাম না। বাড়িতে থাকলে তোকে লাগতো। তোকে ছাড়া থাকতে পারতাম না, তাই থাকিনি। আর কিছু? মেঘা ফিরে তাকায়।
ছলো ছলো পানি দুই চোখে, আখি কোটর ভরাট, ঠোঁট কাঁপছে। কেমন কেঁপে কেঁপে শুধালো অবান্তর এক প্রশ্ন। ইভা আপুকে ভালোবাসেন আপনি? রৌদ্রের মুখ কুঁচকে আসে সহসা, নেশার টাল উবে যায়, জড়ো করে ফেলে চোখ মুখ, খাদে নামানো নরম কণ্ঠ চড়ে যায়। হোয়াট দ্য ফাক, কী সব বলছিস? ঠিক বলছি আমি। ইভা আপুকে এখনও ভুলতে পারেননি, তাই না? মনে পড়ে তার কথা। যাকে কখনো মনেই করিনি তাকে ভোলার প্রসঙ্গ আসছে কোথা থেকে? আর আলাদা করে মনে পড়বেই বা কেন? উল্টোপাল্টা বকবি না একদম। আমি বকছি না উল্টোপাল্টা, যা বলছি একদম ঠিক বলছি। আপনি চলে যান আমার কাছ থেকে, কখনো আসবেন না আমার কাছে। ওই ইভা আপুর কাছে যান আপনি। আপু যদি ডিভোর্স দেয় তাহলে তো সুবিধা আপনার, চান্স পাবেন একটা। প্রথম প্রেম সে আপনার, বড্ড জ্বালা দেয় প্রথম প্রেম। যান, জ্বালা মেটান গিয়ে। মেঘার কাদো কাদো জেদি স্বর, কণ্ঠ কাঁপছে অনবরত। রৌদ্র রেগে যায়, কোনোই চেপে ওকে টেনে আনে নিজের দিকে। নমনীয় ললিতাঙ্গ আশ্রে পড়ে রমণীর, চিবিয়ে হিসহিসে ওঠে রৌদ্র। ইভারা, রাগাবি না আমায়। আর একবার উল্টাপাল্টা কথা বললে থাপ্পড় খাবি বলে রাখলাম। ওষ্ঠ উল্টায় একবিংশী, ভেজা চোখ নামায়, গাল বেয়ে পানি গড়ায় টপাটপ। কেন যেন কষ্ট হচ্ছে বুকে, হাহাকার লাগছে। রৌদ্রকে সহ্য হচ্ছে না অন্যের সাথে, আজগবি চিন্তা হানছে মস্তিষ্কে। ওকে এভাবে কাঁদতে দেখে ছটফট করে ওঠে রৌদ্র, সোজা হয়ে দাঁড়ায়, কোমর বাঁকিয়ে ঝুঁকে আসে। রমণীর উচ্চতা বরাবর ঝুঁকে মুখ পানে গাঢ় দৃষ্টিপাত করে। বিচলিত হয়ে দুই হাতের আঁচলে মুখশ্রী আগলে নেয়, বলে উদ্বিগ্ন স্বরে, এই ইভারা, কি হয়েছে জান? ভুল বুঝছো আমায়। কে কি বলেছে শুনি? আমার সুইটহার্ট হঠাৎ এসব বলছে কেন? মেঘা নাক ফুলিয়ে অভিমানী কণ্ঠে অভিযোগ করে, কেউ কিছু বলেনি, আমি জানি সব। বউ পালিয়ে গিয়েছিল বলে আপনি নেশার ঘোরে বিয়ে করেছেন আমায়। বিয়ে তো করতে চেয়েছিলেন ওই ইভা আপুকে। এখনও টান আছে ইভা আপুর উপর, তাই না? রমণীর অভিযোগের আড়ালে লুকিয়ে থাকা ভাবটুকু বুঝল বেপরোয়া যুবক। আলগোছে চোখের কার্নিশ মুছিয়ে দিল, মুচকি হাসল। সন্তর্পণে রমণীকে নিজের বক্ষের আবডালে টেনে নিয়ে বলল, ইভা নয়, আমি আমার ইভারাকে বিয়ে করতে চেয়েছিলাম। তোমাকে চেয়েছিলাম আমি। ইউ নো, ইভারা মিন্স গিফট অফ গড, অ্যান্ড ইউ আর মাই গিফট অফ গড, মাই ইভারা, মাই ফার্স্ট লাভ। মিথ্যে বলছেন। আমি আপনার প্রথম ভালোবাসা হতে পারি না। আপনার প্রথম ভালোবাসা তো আপনার ওই খালাতো বোন। হুম, তুমি আমার প্রথম ভালোবাসা, আমার ইভারা, আমার জান, আমার প্রাণ পাখি, আমার সব কিছু তুমি। শুধু তুমি সুইটহার্ট, কেবলই তুমি আর তুমি। তুমিতেই আমার সব। এই রৌদ্রের রৌদ্রময়ী তুমি। আমার অবাধ্যতাকে রুখে দেওয়ার হাতিয়ার তুমি। সুইটহার্ট, তুমি আমার প্রপার্টি, তুমি আমার। আমার মিষ্টি বউজান, ভালোবাসি বউ। শুরু থেকেই ভীষণ ভালোবাসি। আহ্লাদ পায় একবিংশী, বাচ্চাদের ন্যায় আদুরে হয়ে ওঠে আদুরে আলিঙ্গনে। নিমিষেই ভুলে যায় সব অবাধ্যতা। লোকটার বুকের সাথে লেপ্টে গিয়ে জ্যাকেটের একাংশ খামচে ধরে, বলে মিনমিন করে, আপনি জোর করে বিয়ে করেছেন আমায়। জোর করে বিয়ে না করলে তোকে এভাবে নিজের করে পেতাম না। তৎক্ষণাৎ কোমল প্রত্যুত্তর। মেঘা বোঝে না মানে, আবার বলে একই টোনে, আমাকে তো চিনতেন না, নেশায় ছিলেন। হুম, চিনতাম, নেশায় ছিলাম না। বিয়ে করলেন কেন? ভালো লেগেছিল তোকে। শুধুই ভালো লেগেছিল? না, ভালোবেসেছিলাম। কি করে, কবে, তা তো জানি না, শুধু জানি ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
ভীষণ ভালোবাসি আমি আমার ইভারাকে। সেই শুরু থেকেই ভালোবাসি, যবে থেকে দেখেছি তবে থেকেই ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আই লাভ ইউ ইয়ার, একটু বোঝার চেষ্টা কর, অনেক বেশি ভালোবাসি তোকে। নাটক করছেন? হুম, সত্যি, ট্রাস্ট মি। তাহলে 5 বছর আগে আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলেন কেন? এই 5 বছরে একবারও মনে পড়েনি আমার কথা? এখন ফিরে এসে সত্যি নাটক করছেন। ওকে জড়ানোর গভীরতা বাড়ালো রৌদ্র। 2 হাতে যতটা সম্ভব শক্ত করে জড়ালো। চোখ বুজে তপ্ত শ্বাস ফেলল। ঠান্ডা উত্তর করল, আমার মনটাই তো ফেলে রেখে গিয়েছিলাম তোর কাছে, আলাদা করে আর কি মনে করব? যদি জানতিস কতটা ছটফট করে কাটিয়েছি এই 5 বছর, তাহলে এখন ফিরে আসার পর এভাবে আর কষ্ট দিতিস না আমায়। আমি আপনাকে কষ্ট দিয়েছি নাকি আপনি আমাকে দিয়েছেন? তছনছ করে দিয়েছেন আমার জীবনটা। আপনি জানেন আমার বিষয়ে কিছু, নাকি চেনেন আমায়? এই এতগুলো বছর ধরে কেন পড়ে আছি আপনাদের বাড়িতে, জানেন তা? জানার চেষ্টা করেছেন কখনো? ফিরে এসেও কষ্ট দিয়েছেন আমায়, বারবার আঘাত করেছেন। আপনি জানেন এই জগতে আমার কেউ নেই, আব্বু নেই, আম্মু নেই, বড় ভাইয়া নেই, ভাইয়া নেই। সবাইকে হারিয়েছি ছোটবেলায়, আগুনে পুড়ে মরেছে সকলে। একলা করে রেখে গেছে আমায়, কেউ নেই আমার, সবাই আমায় রেখে চলে যায় শুধু। ভাইয়াও চলে গেছে, আর শেষে দাদুমণিও। থাকার জন্য একটা বাড়ি নেই। একটা ছিল, আমি আর দাদুমণি থাকতাম ওখানে। কিন্তু যেদিন আপনি আমার জীবনে আসলেন, সবটা এলোমেলো হয়ে গেল সেদিনের পর। খোঁজ নিয়েছেন আর? সেদিনের পর 2 দিনের মাথায় দাদুমণিও চলে যায়। আমি একলা হয়ে গিয়েছিলাম পুরো। কই, আপনাকে তো পাশে পাইনি। আপনিও আমাকে একলা রেখে চলে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন আপনি? গিয়েছিলেন যখন, তখন ফিরে আসলেন কেন? কেন এভাবে দুর্বল করে দিলেন আমায়? কেন? আমি তো ঘৃণা করতাম আপনাকে, তাহলে কেন এত কষ্ট হয় আমার?